বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের তাড়িত চুম্বক অংশ হতে আলোর প্রকৃতি, আলোর কিছু ধর্ম, বিশেষ করে এর ব্যতিচার, অপবর্তন, এগুলোর উপর ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমরা আজকে ইনশাল্লাহ দেখব। তো ফার্স্ট দেখব হলো যে আলোর প্রকৃতি নিয়ে। এই যে আলোর সাথে যে একটা শব্দ যুক্ত আছে তার নাম হলো, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দ্যাট মিনস এটা একটা হলো কি তাড়িত চুম্বক তরঙ্গ। আমরা একটু দেখি আসলে এর নাম তাড়িত চুম্বক তরঙ্গ কেন হলো, কি সেখানে আছে যে কারণের জন্য এর নামটা এরকম হলো। দেখো, এর ফার্স্ট ইয়েটা হলো বিজ্ঞানী অরিস্টেড, উনি 1820 সালে একটা তারের মধ্য দিয়ে এরকম আহ উনি বিদ্যুৎ প্রবাহিত করতেছিলেন। এই তারটা ছিল একটা কয়েল তার। তো একটা কয়েল তার যেহেতু, সেই কারণের জন্য এই তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন তিনি লক্ষ্য করলেন যে এই এর চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো যখনই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে গেল, তখন উনি ওই ইলেকট্রনকে স্থির করে দিলেন যে না, এবার ইলেকট্রনকে আমি গতিশীল আর করবো না। যখনই ইলেকট্রনকে উনি স্থির করলেন, তখন দেখা গেল যে সেখানে চুম্বক ক্ষেত্র নাই। সেখানে কি ক্ষেত্র চলে আসলো? তড়িৎ ক্ষেত্র চলে আসলো। সুতরাং এই অপশন থেকে আমরা এই তাড়িত চুম্বক তরঙ্গের অপশনটা শিখেছি। তা আমরা এই আলোর ক্ষেত্রে এটি কি দেখাইছি বলতো? আলোর ক্ষেত্রে দেখাইছি যে এই রকম বিভিন্ন কক্ষপথে যখন ইলেকট্রন গুলো লাফ দেওয়া শুরু করে, আমি আবারও বলেছি কেন লাফ দেয়। লাফ দেয় দুটা কারণে, হয় তারা শক্তি শোষণ করে, না হলে তারা শক্তি বিকিরণ করে। তো শক্তি শোষণ করলেও লাফ দিয়ে তারা কিন্তু বাহিরে যায়, আর শক্তি বিকিরণ করলে তারা বাহির থেকে ভিতরে আসে। তো এখন প্রশ্ন হলো যে এই শক্তি কিভাবে আমরা বুঝবো যে শক্তি গ্রহণ বর্ধন হচ্ছে, তার জন্য এই তাড়িত চুম্বক তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে এই এখানে একটা বিশেষ ওয়েভ তৈরি হয়, এই তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে। সমন্বয় ওটা হয় বলেই এর নাম তাড়িত চুম্বক তরঙ্গ দেওয়া হয়েছে। এখন এই তাড়িত চুম্বক তরঙ্গ আমাদের কাছে কয়েকটা নামে পরিচিত। ফার্স্ট যে নামটা আছে তার নাম হলো গামা রশ্মি। তোমরা গামা রশ্মির নাম কি সবাই শুনেছো? একটু হলেও হ্যাঁ স্যার। গামা রশ্মির নাম শুনেছো কি না? হ্যাঁ স্যার শুনছি। স্যার শুনিনি। প্রদীপ স্যার শুনোনি? শুনছি। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের যে নতুন স্যার প্রজন্ম ক্লাস আসবে, টেনেই ছিল। শোনো শোনো, আমাদের যে নতুন প্রজন্ম আসবে তাদেরকে আমরা আলফা বিটা গামা রাখবো, তাহলে সবাই শুনতে পাবো। আহ শোনো, আমি একটা কথা বলি। আমরা আলফা বিটা গামা এটা শুনিনি কোনোদিন? হ্যাঁ তেজস্ক্রিয়তা। স্যার শুনছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে মনে পড়ে গেছে, দেখো। এই কারণের জন্য বলতেছি যে আমরা বিষয়টা অনেকটা শুনেছি বা হয়তো জানিও, বাট আমাদের অনেক ক্ষেত্রে হয়তো প্র্যাকটিস নাই। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় অপশনে আসি। এই গামা রশ্মিটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রশ্মি, এবং এটা পুরো একটা তোমার হলো কি সীসার পাতকেও ভেদ করে যেতে পারে। এই গামা রশ্মির পর যেটা দুর্বল রশ্মি তার নাম হলো তোমার এক্স রে। এক্স রেটা এর চেয়ে দুর্বল, তবে এক্স রেটা আবার দু রকম হয়, একটা কঠিন এক্স রে, একটা কমল এক্স রে। কঠিনটা কি হয়? কঠিনটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে সে একটা পুরু স্তর ভেদ করে যেতে পারে। আর কমল রশ্মি কিন্তু শুধু সফট অংশগুলো ভেদ করে যেতে পারে। যেমন আমাদের শরীরের যদি কোনো এক্স রে করা হয়, তাহলে সফট অংশ দিয়ে আলো ভেদ করে চলে যায়। বাট ওই যে যেটা আমাদের হাড় হাড্ডি অংশ আছে সেটাকে কিন্তু ভেদ করতে পারে না। ফলে ওই অংশের কিন্তু ছবি আমাদের ওই এক্স রে করলে কিন্তু আসে। সবাই নিশ্চয়ই এক্স রে তে দেখছো, ওই ছবিগুলো কিন্তু হ্যাঁ আসে। স্যার। আচ্ছা, এখন আসো
যে আলোর এই এক্স রে পরের যে অংশটা আছে তার নাম হলো অতি বেগুনি রশ্মি। আমরা নাম শুনেছি আলট্রা ভায়োলেট রে। এই অতি বেগুনি রশ্মির অংশটা আমাদের ত্বকের মেলানিনের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে, যে ভিটামিন আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। বিশেষ করে আমাদের যত রকম বিষ ব্যথা জাতীয় প্রবলেম আছে, এই যে যৌবন কালে অনেকের দেখবে যে সে বৃদ্ধের মতো হয়ে গেছে, শরীর আর চলতিছে না, এদের কিন্তু একটা অন্যতম প্রধান কারণ ভিটামিন ডির অভাব। এই ভিটামিন ডি শুধু খাবারে হয়তো দুধ বা ডিম বা বিশেষ কিছু খাবার থেকে পাওয়া যায় শুধু তাই না, আল্লাহ তাআলা ভিটামিন ডি আমাদের জন্য প্রায় 70% ফ্রি করে দিচ্ছেন। কোথায় থেকে পাবো আমরা? একটু খালি গায়ে, বেশি না 10 থেকে 15 মিনিট আমাদের রোদে থাকতে হবে, তাহলে আমরা এটি কিন্তু অনায়াসেই প্রাকৃতিক ভাবে পেতে পারি। আচ্ছা, তাহলে আলট্রা ভায়োলেটের কথাটা আমরা রাখলাম। এরপরে আছে হলো আলোর অংশ, অর্থাৎ তাড়িত চুম্বকের একটা অংশ কিন্তু আলো। এই আলোর অংশটা আমরা একটু মূল বই থেকে একটু দেখব যে আলোর অংশটা আসলে কেমন। আলো এমন একটা অংশ যেটা চোখে দেখা যায় না, কিন্তু সে অন্যকে দেখতে সাহায্য করে। কেউ যদি বলে যে আমি আলোকে দেখেছি, তাহলে সে ভুল বলবে, কারণ আলোকে কখনোই দেখা যায় না, কিন্তু আলো অন্যকে দেখতে সাহায্য করে। এটা আলোর একটা খুবই মানে মহিমাময় বৈশিষ্ট্য বলতে পারো। পৃথিবীতে মহৎ ব্যক্তিকে আমরা সহজে খুঁজে পাই না, কিন্তু মহৎ ব্যক্তির কর্মের মাধ্যমে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। আমরা হয়তো আইনস্টাইন বা নিউটন বা এরকমের যারা মহৎ ব্যক্তিরা পৃথিবীতে আসছে, আমরা তাদেরকে হয়তো ওইভাবে খুঁজেই পাবো না। কোথায় খুঁজবো? তারা তো মারা গেছে, কিন্তু তাদের কর্মের মধ্য দিয়ে তারা কিন্তু এখনো বেঁচে আছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের এখানে মূলত আসবে যে আলো ঠিক ওইরকম মহৎ ব্যক্তির মতো, সে তাকে আমরা হয়তো এখানে খুঁজে কোথাও পাচ্ছি না, বাট এই আলো যখন কোনো বস্তুর উপর পড়ে তখন কিন্তু আমরা তাকে খুঁজে পাই। এই বিষয়টা আমাদের এখানকার মূল অপশনে থাকবে। এখন আসো নেক্সট বিষয়টা, যে আলোর যে অপবর্তন এবং তোমার হলো ব্যতিচার, এই দুটো জিনিস আমাদের এই সপ্তম অধ্যায়ের কিন্তু আলোচনায় আছে, যে অংশটা আমাদের সৃজনশীলের জন্য প্রয়োজন হবে। তা আলোর অপবর্তন কি, আলোর তোমার হলো ব্যতিচার কি, এই দুটো জিনিস আছে, আমরা এই দুটার উপরেই এখন মূল আলোচনাটা কেন্দ্রীভূত করব। তোমরা কি আলোকে কেমন পথে যেতে দেখো? এটি কি সরল পথে না বাঁকা পথে? যে কোনো একজন বলো, সরল পথে যায় আলো না বাঁকা পথে সরল যায়? পথে আ স্যার, সরল পথে স্যার। সরল পথে যায়। এখন আমি যদি বলি আলো আসলে একটু বাঁকা পথে যায়, তোমাদের কাছে শুনে একটু অবাক লাগবে না? স্যার এটা আবার কেমন কথা, আলো কবে বাঁকা পথে গেল? সব আলোর তবে দিকেই তাই তো স্যার। যায়। না না, আলোর মতো এত ভালো মানুষ তো আর কেউ নাই যে সে তো বাঁকা পথে যেতেই পারে না, নাকি? না স্যার। হ্যাঁ, দুই পথে যায়। আ দুই পথেই যায়। ও বাবা, বাঁকা পথেও যায় সোজা পথেও যায়? হ্যাঁ। তাহলে আলো তো মানুষের মতো হলো। মানুষ দুই আর পথেই একটু যায়, চ্যালেঞ্জ ভালো করলে পথেও পারবে। যায় খারাপ পথেও যায়। আচ্ছা ঠিক আছে, আমরা উত্তরটা নিচ্ছি। আলো সত্যি সত্যি সরল পথে চলে, কিন্তু আমরা যে আলোকে কার্যত বাঁকা পথে যেতে দেখি, সেটা আসলে এর পিছনে কিছু ব্যাখ্যা আছে। সেখান থেকে আলোর আমরা অপবর্তন দেব। অপবর্তন শব্দকে আমরা নেব এভাবে, যেটা একটা অপধর্ম, তাকে বলা হয় অপব্যাখ্যা। নানা অপশনে আমরা এটাকে বলতে পারবো। তাহলে অপধর্ম কেন বলা হচ্ছে? আমরা নিজেরাও জানি যে আলো কি পথে চলে? সরল পথে। সরল পথে। তা আলো সরল পথে না চলে যদি কখনো আমরা দেখি যে আলো বাঁকা পথে চলছে, তাহলে আমরা কি বলবো বলো তো? তাহলে আমরা এটাই বলবো যে আলো বাঁকা পথে চলছে, সুতরাং আলোকে আমি সরল পথে চালাইতে পারিনি। এটা আলোর একটা অপধর্ম,
সেখান থেকে আমাদের এই শব্দটার একটা সংযোগ আছে, অপবর্তন। একটু বোঝার চেষ্টা করি। এই জায়গাতে তোমরা একটু লক্ষ্য করো, আলোর উৎস থেকে আলো এরকম একটা সরু ছিদ্র দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আলো যদি সোজা এই সরু ছিদ্র দিয়ে গিয়ে এইখানে যদি ঠিক এতটুকু জায়গার মধ্যে আলোটা থাকতো, তাহলে কিন্তু বলতাম যে আলো সরল পথে চলে। কিন্তু আলো কি করছে, এখান থেকে এই সরু ছিদ্র দিয়ে বের হয়ে এরকম বিস্তৃত একটা জায়গায় গিয়ে আলো পড়ছে, মানে একটু বড় হয়ে পড়ছে। এই বড় হয়ে পড়ার ব্যাপারটা যদি আরো ভালো বোঝার জন্য আমি একটু ভিন্ন ছিদ্র এখানে নিচ্ছি। ধরো এই জায়গাতে একটা ছিদ্র করে আলো পার করে দিচ্ছি। পিছনে যদি আমি পর্দা করি, তোমরা নিজেরা বলো তো, আলো ঠিক এই জায়গাতে সে এতটুকু জায়গায় নেবে না, কারণ খুব কম হ্যাঁ পরিমাণ স্যার। জায়গা নিয়ে আলো কিন্তু দেখাবে যে না, আমি যতটুকু জায়গা দেখাচ্ছি আমি ততটুকু জায়গায় নিয়েছি। কিন্তু তোমরা যদি দেখো যে আলো এই সরু ছিদ্র দিয়ে পার হচ্ছে, অথচ এখানে এসে তার জায়গাটা এত বড় হয়ে গেছে, তখন কি তোমার মন বলবে না যে আলো এই দিকে বেঁকে গেছে, আর এই দিক থেকে আলো এই দিকে বেঁকে গেছে? একটু কথা বলো প্লিজ। এখানে গিয়ে মনে হচ্ছে না যে হ্যাঁ আলো স্যার। বেঁকে গেছে? জি স্যার। এই যে আলোর বেঁকে যাওয়ার এই বিষয়টাই আলোর হলো অপবর্তন। কি বললাম আমি, বলো তো? আলো, অপবর্তন, আলোর অপবর্তন। তার মানে আলোর ধর্ম হলো সরল পথে চলা, কিন্তু এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আলো আসলে একটু বাঁকা পথে চলতেছে। এটা একটা আলোর ধর্মের এক ধরনের অপব্যাখ্যাও বলতে পারো। এর থেকে নামটা হয়েছে অপবর্তন। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আমি কথাটা আবার রিপিট বলতেছি। আলো সরু ছিদ্র দিয়ে চলার সময় কার্যত সে একটু দিক পরিবর্তন করে, এরকম করে বলে আমাদের কাছে মনে হয়। ফলে সেখান থেকে সে ছড়িয়ে পড়ে। আলো কোনো কিনারা দিয়ে যাওয়ার সময় সেই কিনার বরাবর আলোটা বাঁকা পথে চলে সে ছড়িয়ে পড়ে। সুতরাং এই যে ছড়িয়ে পড়া অংশ থেকেই আমরা এই ব্যাখ্যাটা দেব যে এখানে গিয়ে আমাদের মনে হবে আলো আসলে সরল পথে চলেনি, আলো কিছুটা বাঁকা পথে চলেছে। সবাই কি বুঝতে পারছো আমার কথাটা? স্যার আরেকবার আলোচনা করেন, আরেকবার বলে দেন। এখানকার আরেকটা ছবি আমি, দেখো ধরো এটা একটা, এটা মাঝখানের একদম গোল অংশ দিয়ে আলো পার হচ্ছে। পেছনে আমি পর্দা রাখছি। এই আলোটা নর্মালি এই বরাবর এখানে আসবে, এই বরাবর এখানে আসবে, এখানে একটা গোলাকার কিছু তৈরি করবে। এটাই আলোর করার কথা না, বলো তো? হ্যাঁ স্যার। কিন্তু আলো যদি এরকম না করে তুমি যদি দেখো যে আলো এখানে এই পর্যন্ত বেঁকে গেছে, এখানে এই পর্যন্ত বেঁকে গেছে, এত বড় জায়গাকে আলোকিত করছে, তখন তো তুমি নিজেই বলবা যে বাপ রে বাপ, এটা কেমনে হলো? আলো তো সরল পথে চললে তো এখানে যতটুকু ছিদ্র, ওই ছিদ্র বরাবর আলো থাকবে, কিন্তু তা তো নাই। আলো এখানে সব দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে ছড়িয়ে পড়ার অর্থ কি? সে কিনারে গিয়ে গিয়ে সে কি সরু ছিদ্রের মধ্য দিয়ে পার হওয়ার সময় সে একটু হলেও বেঁকে গেছে? হ্যাঁ স্যার। গেছে কিনা বলো? বেঁকে না গেলে ওইরকম হ্যাঁ ছড়িয়ে স্যার। পড়বে? আলো কি না কখনো স্যার। বাঁকা পথে চলে? সবাই আমার সাথে বলো। না স্যার। তাহলে এটা কি আলোর এক না ধরনের স্যার। অপব্যাখ্যা হলো না? যে না, আলোর অপধর্ম হলো না এটা? আলোর সরল পথে চলার কথা না, আলো তো বাঁকা পথে চলতেছে। এই জন্য এই বাঁকা পথে চলার এই ধর্ম নাম দেওয়া হয়েছে অপবর্তন। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। অন্যরা একটু মতামত দাও প্লিজ। অন্যরা কি বুঝতে পারছো কি না? স্যার। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, আলোর যদি অপবর্তন বুঝে থাকো, তাহলে আমার আরেকটা পড়া বোঝাই আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। সেটা হলো আলোর এরপরের যে অংশটা আছে তার নাম ব্যতিচার। কি নাম? ব্যতিচার। আমরা এতক্ষণ শিখলাম অপবর্তন, আজকে শিখবো ব্যতিচার। এটা শিখে আমরা আজকে এটা ক্লোজ করব। সামনের দিন আমরা এই আলোর অপবর্তন, ব্যতিচার এগুলোর উপরে ইনশাল্লাহ গাণিতিক অংশ কিছু শেখা দরকার, সেটুকু শিখাবো, এবং সম্ভব হলে দুই একটা সৃজনশীল ইনশাল্লাহ প্র্যাকটিস করাবো।
তবে গাণিতিক অংশ প্র্যাকটিস করার দিন হয়তো সৃজনশীল অংশ নাও হইতে পারে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি তোমরা গাণিতিক অংশ ভালো করে শেখো, ইনশাল্লাহ সৃজনশীল অনেক সহজ হয়ে যাবে। আমরা সেই চেষ্টাই ইনশাল্লাহ করব। ফার্স্ট অফ দেখো, আলোর ব্যতিচার এটা কি? আমরা একটু হোয়াইট বোর্ড ব্যবহার করি এবং ব্যতিচারটার ব্যাখ্যা দিচ্ছি। তার আগে আমি একটু বলে রাখি, আলো শব্দ এগুলোর কিন্তু আমরা ব্যতিচার আছে, আলোর ব্যতিচার আছে, শব্দেরও ব্যতিচার আছে। তা আমরা ব্যতিচারটা কি এটা আমরা একটু হোয়াইট বোর্ডে একটু দেখি এবং সেখান থেকে পূর্ণ ধারণা নেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথম অপশনটা হলো যে আলো যে তোমার চলে, এটা অলওয়েজ এমন একটা অবস্থান সে মেনটেন করে যেন আলোকে সবচেয়ে ক্ষুদ্রতম পথ ব্যবহার করতে হয়, সবচেয়ে ক্ষুদ্রতম সময় ব্যবহার করতে হয়। এখন আলোর তরঙ্গ চলার পথে সে ক্ষুদ্র পথে যায়, ক্ষুদ্র সময় নেওয়ার চেষ্টা করে, সেগুলো সে করতেই পারে, কিন্তু একটা তরঙ্গ এরকম করে চলে গেছে। এইটা মনে করো এই তরঙ্গের দায়িত্ব কোনো একজন মিস্টার এক্স এর কাছে আছে, সে তরঙ্গকে পর্যবেক্ষণ করতেছে। ঠিক অ্যাট দ্য সেম টাইম আর একটা তরঙ্গ এসে করলো কি, ওর গায়ের উপর পড়ে গেল, এর উপর পড়ে গেল। তোমরা একটু খেয়াল করো তো, আমি কিন্তু সাবলীল ভাবে হাতটা টানছি, এতে তোমরা একটু দেখছো হয়তো যে এই অংশতে কি মনে হচ্ছে, এটা থেকে শুরু করে এই পর্যন্ত কি বিপরীত দশায় মিলিত হয়নি? মানে একজন যদি উপরে উঠছে তার একজন নিচে নামছে, হ্যাঁ স্যার। তাই হয়নি? বিপরীত দশা। আর এই জায়গাতে খেয়াল করো তো, এইটুকুতে কি হয়েছে, এটাও উপর দিকে উঠতেছে, এই যে নিচেরটাও উপর দিকে উঠছে, এটাও নিচের দিকে নামছে, এটাও নিচের দিকে নামছে। আবার এটা কি হচ্ছে দেখো তো, এটা উপর দিকে উঠতেছে, এটা উপর দিকে উঠতেছে। তাহলে এই এরিয়াটাকে বলবো সমদশা, আর এখান থেকে এই এরিয়াকে বলবো হলো, ঠিক আছে কি, এটা বিপরীত, এটা স্যার। সম। বিপরীত দশায় মিলিত হলে শক্তি যা ছিল তার চেয়ে কমে যাবে। মনে করো শক্তি ছিল 7 একক, কমে হবে 4 একক। আবার এখানে গিয়ে কি হয়েছে, শক্তি বাড়বে। এখানে মনে করো যাকে নিয়েছি তার তার শক্তি হলো তোমার 6 একক সাপোজ, আর এখানে যে শক্তিটা সে পাচ্ছে সেটা হয়তো মিনিমাম 10 একক। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এখানকার ক্ষেত্রে দেখেছি যে এই জায়গায় এসে শক্তি বিয়োগ হচ্ছে, বাট এখানে এসে কিন্তু শক্তি যোগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝছো কি? জি স্যার। তাহলে শক্তি যোগ হলে পাওয়ার বাড়বে, শক্তি বিয়োগ হলে পাওয়ার বিয়োগ হবে, এইটুকুই এখানকার কথা। তাহলে এই যে শক্তি ক্রমান্বয়ে বাড়িচ্ছে আবার শক্তি কমতেছে, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি। কি বলা হয়? পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক হ্রাস হ্রাস বৃদ্ধি। বৃদ্ধি। আর কোনো প্রশ্ন আছে আমাদের এই সমদশায় বিপরীত দশায় মিলিত হওয়া নিয়ে? কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, শেষ অপশনে আসি। সমদশায় মিলিত হলে শক্তি বেশি হবে, বিপরীত দশায় মিলিত হলে শক্তির পরিমাণ কম হবে। কারণ সমদশার ক্ষেত্রে দুটোই যোগ হয়ে যাবে, আর বিপরীত দশার ক্ষেত্রে একটা যোগ হবে আর একটা বিয়োগ হবে। কিভাবে একটু খেয়াল করো, যখনই তোমার এই কালোটা উপর দিকে উঠতেছে তখন সাথে সাথেই কিন্তু লাল কালারটা কিন্তু নিচের দিকে নামছে। ভালো করে দেখো, তাহলে দুইজন দুই দিকে যাওয়াতে শক্তি কমে যায়নি ওখানে? তাহলে এখানে যদি শক্তি কমে যায় এটাকে বলা হয় বিপরীত দশা, আর এখানে শক্তি যদি বৃদ্ধি হয় তাহলে এটাকে বলা হয় সমদশা। বিপরীত দশায় শক্তি হ্রাস পাবে, সমদশায় শক্তি বৃদ্ধি পাবে। ফলে আলোর ক্ষেত্রে শক্তি কখনো বাড়বে কখনো কমবে, এই ঘটনার নাম হলো ব্যতিচার। কি নাম বললাম?
এই ঘটনার নাম ব্যতিচার। হলো ব্যতিচার। এটা শব্দের ক্ষেত্রেও হয়। শব্দের ক্ষেত্রে আমি যদি বলি যে এখানে একটা ঢেউওয়ালা আসে, একজন কথা বলতেছে, আর একজন করলো কি ওর সাথেই যা শুরু করে দিল। শুরু করলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সে কথা খুব জোরে শোনা যাচ্ছে, এখানে কথা খুবই আস্তে শোনা যাবে, আবার এই যে এখানে এসে কিন্তু কথা জোরে শোনা যাবে। সবার কাছে ক্লিয়ার এটা? কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ স্যার। করতে পারো। জি স্যার, বুঝতে পারছি। আমি সবশেষ আর একবার একটু সারমর্ম করে দেই। আলো হলো একটা তাড়িত চুম্বক তরঙ্গ। আলো তৈরি হওয়ার সময় বাহির থেকে কোনো শক্তি আরোপিত হলে আহ ভেতরের ইলেকট্রন বাহিরে, বাহিরের ইলেকট্রন ভেতরে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রন এরকম লাফালাফি শুরু করে। সেক্ষেত্রে ইলেকট্রন গুলো যদি শক্তি শোষণ করে অথবা শক্তি বিকিরণ করে, তারা বাহিরে কিন্তু কিছু একটা ছেড়ে দেয়। এই বাহিরের বিকিরণ থেকে আমি তোমাদেরকে টেনে নিয়ে আসছি যে এটার নাম হলো তাড়িত চুম্বক তরঙ্গ। তোমরা যদি এখন তাড়িত চুম্বক তরঙ্গ চিনে থাকো, তোমাদের প্রশ্ন করবে যে এর নাম কেন তাড়িত চুম্বক তরঙ্গ হলো, তোমরা এটাই আনসার দিবে যে আলো তৈরি হওয়ার সময় একটা পর্বে তোমার কি থাকে, আলো তৈরি হওয়ার সময় একটা পর্বে তড়িৎ ক্ষেত্র থাকে, একটা পর্বে চুম্বক ক্ষেত্র থাকে। এই দুটো মিলে যেহেতু হয়, এই জন্য এর নাম তাড়িত চুম্বক তরঙ্গ। দ্বিতীয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে আলোর ক্ষেত্রে আমরা অপবর্তন এবং ব্যতিচার করলাম, এটার ব্যাখ্যা কি? অপবর্তনের ব্যাখ্যা হলো আলো সরু পথে যাওয়ার সময় বা কিনারা দিয়ে যাওয়ার সময় একটু বেঁকে যায়, এই ঘটনাকে বলা হয় কি বলা হয়? একটু সরু পথে গেলে অপবর্তন। অপবর্তন। থ্যাংক ইউ, এটা মনোযোগ দাও। আর কি হয়, আলোক তরঙ্গ গুলো পরস্পরের উপর আপতিত হলে, সমদশায় মিলিত হলে সেখানে আলোর শক্তি বেশি হয়, বিপরীত দশায় মিলিত হলে সেখানে আলোর শক্তি কম হয়। ঠিক সেম শব্দের বেলাও হবে। শব্দগুলো যদি সমদশায় মিলিত হয় তাহলে একরকম হবে, বিপরীত দশায় মিলিত হলে কিন্তু আর এক রকম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আইসিটি ইনশাল্লাহ পড়বো।